স্বাগত আজকের জেডএসআরএম নির্বাচনের পথে আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব সংবাদ জানাতে প্রতিদিন আমরা হাজির হয়ে থাকি। আজকে নিউজ 24-এর এই আয়োজনের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক, প্রতিদিন আমরা যেটি করে থাকি যে একটি করে জেলা এবং তার সকল সংসদীয় যে আসন সেগুলোর সকল ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে থাকি। সেই সাথে সরাসরি যুক্ত হয়ে জানাই সেই জেলার বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটাররা কি কি ঠিক প্রত্যাশা করছেন প্রার্থীদের কাছ থেকে। অনুষ্ঠানের আজকে আমরা জানব চট্টগ্রাম যে আসনটি আছে সেটির খবরাখবর, এবং সেটি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আমরা একটু তার সাথে পরিচিত হয়ে নিচ্ছি। জয়, আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা কিছুক্ষণ পরে আবারও আসছি আপনার কাছে। দর্শক, নয়ন বড়ুয়া জয় আছেন আমাদের সাথে। তার আগে একটু বলে নিতে চাই আমরা আজকে যে আসনটি নিয়ে কথা বলবো তার আগে দর্শক, ময়মনসিংহে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি তার বক্তব্যে চলে যাচ্ছি। বাংলাদেশের মানুষ চায়, একজন অভিভাবক হিসাবে একজন অভিভাবক চায় তার সন্তান যাতে সুশিক্ষা বা সঠিকভাবে শিক্ষা পায়, তাই তো নাকি? একজন অভিভাবক চায় তার সন্তান সেই শিক্ষা পাক যেই শিক্ষার পরে, যেই শিক্ষা শেষ হলে পরে সন্তান কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, বেকার থাকবে না। প্রিয় ভাই বোনেরা, তরুণরা, যুবকরা কি চায়? তারা চায় কর্মসংস্থানের ব্যবস্থা। দেশে মিল ফ্যাক্টরি হবে, ব্যবসা বাণিজ্য হবে, যাতে করে তারা সুন্দরভাবে নিরাপদে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি করতে পারবে। মানুষ চায়, মানুষ অসুস্থ হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক, কিন্তু অসুস্থ হলে যাতে করে তারা সময় মতন চিকিৎসা সুবিধা পায়। মানুষের মৌলিক চাহিদার মধ্যে এগুলোই কম বেশি মৌলিক চাহিদা। এই যে যেমন আমাদের কৃষক ভাইরা, আমরা যদি ময়মনসিংহের কথা ধরি, ময়মনসিংহ সহ আশেপাশের জায়গাগুলো যদি দেখি, এখানের কৃষক ভাইদের অনেক সমস্যা রয়েছে। বিশেষ করে যদি ময়মনসিংহে আমরা দেখি পোনা চাষ, মাছের যে পোনা, এইটি আরও অনেক বড় করা যেত। এইটি এখন দেশের বিভিন্ন জায়গায় এই মাছের পোনা সরবরাহ করা হয়, কিন্তু আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে কি করে এই মাছের পোনার বিষয়টিকে শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিদেশেও কিভাবে রফতানি করা যায়, সেই পরিকল্পনা আমাদের রয়েছে, যাতে করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়, যাতে করে এই এলাকার মানুষ শুধু একটি নয়, এরকম আরও প্রতিষ্ঠান তৈরি করার মাধ্যমে আরও মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। প্রিয় ভাই বোনেরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে দেশনেত্রী খালেদা জিয়ার সময় এই দেশের মেয়েদের জন্য, এই যে আমার সামনে বহু মা বোনেরা এখানে সামনে রয়েছেন, এই দেশের মা বোনদেরকে শিক্ষা দেওয়ার জন্য মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত ফ্রি করা হয়েছিল। মনে আছে আপনাদের? প্রিয় ভাই বোনেরা, সেই মা বোনরা শিক্ষিত হয়েছে। আজকে যদি যে কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমরা যাই, আমরা দেখব যে ছেলেদের পাশাপাশি সমান সংখ্যক মেয়েরা লেখাপড়া করছে। আজকে আমরা যদি সমগ্র বাংলাদেশের জনসংখ্যা দেখি, আমরা দেখব যে সমগ্র জনসংখ্যার অর্ধেকের মতন হচ্ছে নারী। কিন্তু এই আমরা যদি দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে এত বৃহৎ জনগোষ্ঠী অর্থাৎ অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে আমরা কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবং সেই জন্যই আমরা দেশে নারীদের জন্য, মায়েদের জন্য, আমরা গৃহিণীদের জন্য, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা, সেই পরিবারের গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদেরকে, যাতে করে এই ফ্যামিলি কার্ডের সুবিধা প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি পরিবারের কাছে, অল্প হলেও প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছতে পারে, এবং যাতে করে তারা প্রতি মাসে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে কয়েকটি দিন অতিবাহিত করতে পারেন, একটু হলেও যাতে করে তাদের সহযোগিতা হয়। ঠিক একইভাবে একটু আগে আমি ময়মনসিংহের মৎস্য চাষিদের কথা বলেছি। একইভাবে শুধু মৎস্য চাষি নয়, মৎস্য চাষির বাইরেও যারা ক্ষেত খামারে চাষবাস করেন, জমিতে চাষবাস করেন, এইরকম কৃষক ভাইদেরও পাশে আমরা দাঁড়াতে চাই, এবং সেজন্যই আমরা কৃষক ভাইদের জন্য কৃষক কার্ড দেবার পরিকল্পনা করছি। কৃষক কার্ড কথাটি শুনেছেন আপনারা আগে? গুড। এই কৃষক কার্ড কেন আমরা দিতে চাচ্ছি?
বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির সাথে জড়িত। এই কৃষক যদি ভালো থাকে, কৃষি ভালো থাকলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে। সেজন্যই আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই, কৃষক ভাইদের সহযোগিতা করতে চাই। এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সার, তার প্রয়োজনীয় অন্তত একটি ফসলের, সমগ্রভাবে একটি ফসলের বীজ, কীটনাশক, সার আমরা পৌঁছতে চাই কৃষক ভাইদের কাছে সরাসরি, যাতে করে সেটি তাদেরকে সহযোগিতা করে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে মজবুত হওয়ার জন্য দৃঢ় ভিত্তির উপরে, যাতে করে তারা দাঁড়াতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা রাজনীতি করি কাদের জন্য? বাংলাদেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি। আজকে এই যে নির্বাচনী জনসভা, এই নির্বাচনী জনসভায় আমরা কি দেখি? অনেক দল আছে যারা এসে অন্য দল সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলে। শুনেছেন না আপনারা? শুনেছেন। আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্যরকম কথা বলি, তাদের গীবত গাই, তাদের সম্পর্কে সমালোচনা করি, তাতে কি জনগণের কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না। কারণ জনগণ তাকেই ভোট দিবে যারা জনগণের জন্য কাজ করবে, তাই তো? এবং জনগণের জন্য যদি কাজ করতে হয়, তাহলে অবশ্যই একটি রাজনৈতিক দলের পরিকল্পনা থাকতে হবে কিভাবে দেশ পরিচালনা করবে, কিভাবে কি কি কাজ করবে জনগণের জন্য, সেই পরিকল্পনাগুলো থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে জেলায় জেলায়, উপজেলায়, গ্রাম পর্যায়ে, ইউনিয়নে রাস্তাঘাট নির্মাণ করতে হয়। কারণ বিএনপি নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে শিক্ষার আলো এদেশের সন্তানদের কাছে পৌঁছে দিতে হয়। কারণ বিএনপি নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখতে হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হয়। কারণ বিএনপি নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। তা আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয়, তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? এই জন্য পদত্যাগ করে তারা আসেনি। তারা সরকারে ছিল এবং তারা ভালো করেই জানতো যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছে, এবং যেই দলটি এখন এই কথা বলছে তাদের যেই দুই সদস্য বিএনপি সরকারের অংশ ছিল, তারা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। এবং দর্শক, ময়মনসিংহে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা ছিলাম সেখানে। আমরা এবার চলে যাব একটু চট্টগ্রামের নির্বাচনী যত সংবাদ আছে সেগুলো জানতে। আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় আছেন সেখানে। জয়, যে আসনটির কথা আসলে বলা হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ একটি আসন, কি বলছেন প্রার্থীরা, কি উন্নয়ন করতে চান তারা? ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলার চেষ্টা করছি। আমার পাশে আছেন চট্টগ্রাম 10 আসনের প্রার্থী রয়েছেন সাইদ আল নোমান। আমরা নোমানের মুখোমুখি হয়েছি সাইদ আল নোমানের নিউজ 24-এর যে নির্বাচনের পথে অনুষ্ঠানে। আমরা একটু কথা বলতে চাচ্ছি। গণসংযোগ চালাচ্ছেন, একেবারে গণসংযোগ পাহাড়তলি থেকে শুরু করে বিজিএমই থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অলিগলি ছুটছেন, কেমন আশা করছেন? আমি কেমন সাড়া পাচ্ছি সেটা আমার ধারণা এখানে যারা উপস্থিত আছে এবং আপনি নিজেও সেটা অবলোকন করছেন। তবে আমি সাড়া শব্দটা নেব না, আমি বলবো আমি দোয়া পাচ্ছি।
আমি যার সাথেই হাত মেলাচ্ছি, যার সাথেই কোলাকুলি করছি, যার সাথেই চোখে চোখ রেখে সালাম জানাচ্ছি, তিনি বলছেন দোয়া করছি, দোয়া করেছি, দোয়া করছি। অতএব সাড়া অথবা আশা নয়, শব্দটি হবে দোয়া। আমরা আবারও ফিরবো, আমরা একটু বিরতিতে যাচ্ছি, এরপর পরে আমরা আবার আপনার মুখোমুখি হচ্ছি। তো নয়ন বড়ুয়া জয়, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম 10 আসন থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, আপনারা দেখছেন জেরুসালেম নির্বাচনের পথে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জেরুসালেম নির্বাচনের পথে আয়োজনে। দর্শক, আজকে আমরা চট্টগ্রাম 10 যে আসনটি সেটি নিয়ে কথা বলছিলাম এবং আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় আছেন, আমরা তার কাছে আরো একবার চলে যেতে চাই। জয়, আপনার সঙ্গে যে প্রার্থী আছেন তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবেন যে তিনি আসলে আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটারদেরকে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, যে তিনি নির্বাচিত হলে কি কি করবেন। একটু আগেও আমরা কিন্তু প্রার্থীর সাথে কথা বলেছি। চট্টগ্রাম 10 আসন বলতে গুরুত্বপূর্ণ একটি আসন। আমরা সাইদ আল নোমান বলতে এখানে আবদুল্লাহ আল নোমানের পুত্র সাইদ আল নোমান। তো আমরা একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি, এবার যে নির্বাচন ইস্তাহারে আপনার কি কি থাকবে বলে মনে করছেন? আমার যে ধন্যবাদ, আমরা যে আলাপটি করছিলাম যে আমি মানুষের সাড়া না দোয়া পাচ্ছি, সাথে আমি বলবো শুধু সাড়া নয় দোয়া পাচ্ছি, এটাও আমার একটা বলার আমার অনুভূতিতে এসছে। এবং সেটা কেননা চট্টগ্রামের মানুষ, চট্টগ্রাম 10-এর মানুষ, এই এলাকা যেখানে আপনি বসে আছেন, এখানকার মানুষ তাদের জীবন পরিবর্তনের জন্য, ভাগ্য উন্নয়নের জন্য তারা যে স্বপ্ন দেখছে, এত বছর ধরে তাদের যে আকাঙ্ক্ষা যেটা পূরণ হচ্ছিল না, এখনো হয়নি, সেটা নিয়ে তারা আশাবাদী যে সামনের সরকার এই নির্বাচনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাণ্ডারি অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমানকে তারা যার যার আসন থেকে ভোট দিয়ে যে প্রধানমন্ত্রী বানাবেন, তারপরে তাদের যে ক্ষুদ্র বৃহৎ ছোট বড় সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান হবে। এবং আমি আমার ইশতেহার এবং আমাদের দলের ইশতেহার, আমি এখানে যদি আপনি ভালো করে খেয়াল করেন, আপনি দেখবেন আমরা সেবার কথা বলছি, আমরা শিক্ষাকে সেবা হিসেবে দেখি, আমরা চিকিৎসাকে সেবা হিসেবে দেখি। আমরা আমাদের যেখানে বসে আছেন, এটা আনফর্চুনেটলি আমার শব্দটা নিতে হচ্ছে, যেটা কি বিহারি ক্যাম্পের সামনে আমরা বসা। এই রাস্তায় দেখছেন এখানে ময়লা, আপনারা দেখছেন এখানে অনেক অসুবিধা। আমি কথা বলছিলাম সেখানে সুপেয় পানির অসুবিধা আছে, এখানে জলাবদ্ধতার সমস্যা আছে, এখানে ওই সমস্যা তো রয়েই গেল যে বাচ্চাদের স্কুল, তাদের পড়াশোনার মান, সাথে তাদের চিকিৎসা সেবা, নিজেদের কোনো জায়গাতেই জনগণ যেন শান্তি স্বস্তি খুঁজে পাচ্ছে না। তো আমাদের ইশতেহারে বড় বড় কথা বলে লাভ নেই, মানুষের যে আসল সমস্যাটা, সে আসল সমস্যাটা প্রথমত জানতে হবে, যেটা আমরা জানি, এবং সেই সমস্যার সমাধানের কথা বলতে হবে। সমস্যাগুলো আমি বলেছি, সমস্যাগুলো শিক্ষায়, সবার সেই অ্যাক্সেস আছে কিনা সেই ধরনের শিক্ষা ব্যবস্থায়, ভালো স্কুলে পড়ার, ভালো কলেজে পড়ার, সাশ্রয়ী টাকা পয়সা বেশি না দিয়ে নাকি প্রাইভেটে যেতে হচ্ছে, সাথে চিকিৎসা, এটা সাশ্রয়ীও না, এটা সার্বজনীনও না আমাদের চিকিৎসা ব্যবস্থা, সেটাই আমূল পরিবর্তন আনার জন্য কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান, আমার বিশ্বাস আগামী রাষ্ট্রনায়ক, তিনি অলরেডি পলিসি টিম করে তিনি যে বলেছেন আই হ্যাভ আ প্ল্যান, তার মধ্যে একটি বিশাল যে প্ল্যানের অংশ সেটি হলো চিকিৎসার যে ব্যবস্থাপনা, সেটা নিয়ে তিনি কাজ করেছেন। এবং হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সেগুলো তিনি আনছেন কাদের জন্য? প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য। এবার প্রার্থী বাছে কিন্তু আসলে যারা ভোটার আমরা দেখতে পাচ্ছি তারা অনেক কিছু চিন্তা ভাবনা করছে। শিক্ষা দীক্ষায় যারা সবচেয়ে উচ্চ শিক্ষিত প্রার্থী তাদেরকেও বেছে নিতে পারে। তো আমরা আপনার ব্যাপারে আমরা একটু জানি, একেবারে উচ্চ শিক্ষিত প্রার্থী, কি মনে করেন কোন জায়গা থেকে পড়াশোনা আপনি শুরু করেছেন, শেষ করেছেন কোন জায়গা থেকে? ধন্যবাদ। নিজের ব্যাপারে বলতে গেলে একটু বিব্রত বোধ হয়। আপনার প্রশ্নের উত্তরে বলছি যে ডিগ্রি সব কিছু দেয় না। আমরা অনেক ডিগ্রিধারী মানুষ পেয়েছি আগেও, হয়তো পরেও পাবো। কাজটা প্রধান। আমি আসলে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা আমি পালন করবার জন্য যোগ্য কিনা, এবং সমাজে যারা নেতৃত্ব দেয় তাদের সবচেয়ে বড় যে বিষয়টি
নজরে রাখা দরকার সেটা হচ্ছে সবাইকে সমান চোখে দেখা। অতএব আমি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড থেকে সোশ্যাল পলিসিতে পড়েছি, আমি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পাবলিক পলিসি পড়েছি, আমি মিশিগানে পড়েছি, কিন্তু এগুলো খুব বড় বিষয় নয়। বিষয় হলো সাধারণ মানুষের চাওয়াটুকু আমার অন্তরে আঘাত করে কিনা, আমার সেই কষ্টে আমি কষ্ট পাচ্ছি কিনা, এবং সেখানেই আসলে নেতৃত্ব। আমাদের সময় একেবারে শেষ, জলাবদ্ধতার সমস্যা নিয়ে একটু যদি বলেন। জলাবদ্ধতা চট্টগ্রামের সবচেয়ে পেরেনিয়াল সমস্যা, সবচেয়ে বড় সমস্যা। নয়ন বড়ুয়া জয়, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন চট্টগ্রাম 10 আসন থেকে নয়ন বড়ুয়া জয়, আর এতক্ষণ দেখছিলেন জেরুসালেম নির্বাচনের পথে। এই ছিল আজকের আয়োজন। যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।